নতুন করে স্পোর্টস নিয়ে কথা বলবে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হওয়া আবরার আল নাহিয়ান রাফসান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। শুরু করতে চাই মিন্টু ভাই আপনাকে দিয়ে। আসলে দারুণ একটি আয়োজন। আসলে এই যে রাফসানের মতো মানে অ্যাথলিট উঠে আসছে একেবারে আউট অফ নোয়ার, আপনার কাছে কি মনে হয় যে এই আয়োজনটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? না, অবশ্যই নতুন করে স্পোর্টস 2026 এটা ডেফিনেটলি একটা মানে আমি বলবো যে বিশাল উদ্যোগ, এবং যেহেতু সবগুলো ইভেন্টে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এবং একটা সার্টেন এজ মেনটেন করা হচ্ছে, সো এখান থেকে অ্যাকচুয়ালি ট্যালেন্ট, এই যে যেমন রাফসানের মতো ট্যালেন্ট আমরা পেয়েছি, সো সবগুলো ইভেন্টে অ্যাকচুয়ালি অনেক ট্যালেন্ট রয়েছে। সেই ট্যালেন্টগুলোকে হান্ট করা সংশ্লিষ্ট ফেডারেশন, অফকোর্স অ্যাথলেটিক্স ফেডারেশন তো নিশ্চয়ই রাফসানের ব্যাপারে অলরেডি তারা জানে, এবং সেটাকে কীভাবে অ্যাকচুয়ালি একটা মানে আউট অফ নোহার যেটা আপনি বললেন, সেখান থেকে একজন খেলোয়াড়কে মেইন স্ট্রিমে নিয়ে আসা এবং তার পিছনে আসলে কিছু ইনভেস্ট করা, সে যদি করতে চায় ডেফিনেটলি তাকে সেই ধরনের উন্নত ফ্যাসিলিটিসগুলো এনশিওর করা, ট্রেনিং ফ্যাসিলিটিস, এবং ডেফিনেটলি এখান থেকে আপনি হয়তো দেখবেন, আমি যেটা শুনলাম রাফসানের টাইমিং হচ্ছে আপনার 13 পয়েন্ট সামথিং 200 মিটারে, তার মানে 100 মিটারে 11 পয়েন্ট সামথিং। তো আপনি টপ ক্লাস লেভেলে যখন আমরা দেখি যে 100 মিটারের আসলে কত টাইমিং হয়, নিয়ারলি 10 বা 10-এর নিচে, সো এটাকে রিডিউস করা তো ডেফিনেটলি সম্ভব, আর হি ইজ ভেরি ইয়াং। সো এইরকম আমি ডেফিনেটলি বলবো যে ফুটবলও যেমন মেয়েদেরও হচ্ছে এবং ছেলেদেরও হচ্ছে। অফকোর্স আমি যতটুকু জানি ফুটবল ফেডারেশন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অ্যাকচুয়ালি দুজন কোচকেও ওইখানে ডেপ্লয় করেছেন অ্যাকচুয়ালি এই সমস্ত ট্যালেন্টগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে সিলেক্ট করার জন্য, এবং পরবর্তীতে অফকোর্স এনএসসি এবং স্পোর্টস মিনিস্ট্রি প্লাস হলো আমাদের ফুটবল ফেডারেশন যৌথ সমন্বয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি এই ট্যালেন্টগুলোকে আনবে এবং তাদেরকে গ্রুমিং করার জন্য চেষ্টা করবে, এবং এটা একটা বিশাল উদ্যোগ আমি বলব। এই বিষয়গুলো আরও জানবো আপনার কাছে। রাফসানের কাছে একটু জানতে চাই, রাফসান স্টার্টটা আসলে কখন থেকে, কখন মনে হলো যে আমি আসলে অ্যাথলেটিক্সের দিকে যেতে পারি, বা নিজে কখন এই জিনিসটা অনুধাবন করেছেন? আমি ছোটোবেলা থেকেই খেলার প্রতি অনেক আকর্ষণীয় ছিলাম, এবং আমি ছোটোবেলা থেকে স্কেটিং করতাম মেইনলি, অ্যান্ড আমি একজন প্রফেশনাল স্কেটারও ছিলাম। অ্যান্ড দেন করার পর আমি সরে যাই, কিন্তু স্কুলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি হাউস বয় ছিলাম। সো হাউস বয় থেকে আমি ওখানে প্রতি বছর ওখানে ক্রীড়া প্রতিযোগিতা হতো, সো ওখানে আমি অ্যাটেন্ড করার পর বুঝতে পারি যে না, আমি অ্যাথলেটিক্সে মনোযোগ দিলে আমার ফিউচার ব্রাইট হতে পারে। আপনি কি কখনো আসলে কাউকে ফলো করেন যে অ্যাথলেটিক্সে যারা ওয়ার্ল্ড ওয়াইড কিংবা বাংলাদেশে যারা অ্যাথলেট রয়েছেন তাদেরকে কি আসলে ফলো করা হয়? জি জি, আমি ইমরানুর রহমানকে ফলো করি। আচ্ছা, তাহলে আপনি মানে কখন থেকে মনে হয়েছে যে এই জায়গাটাতে আপনি শাইন করতে পারবেন, এবং কি এই 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 নতুন করে স্পোর্টসটা সম্পর্কে আপনি কখন জানলেন? আমাকে সাডেনলি আমার কোচ মইনুল ইসলাম তিনি আমাকে বলেন যে রাফসান, এখানে তুমি আসতে পারো, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আয়োজিত করেছে, এখানে তোমার পার্টিসিপেট করলে তুমি শাইন করতে পারো। সো দেন আমি নতুন করে এসেছি। মিন্টু ভাই আপনার কাছে একটু আবার ফিরি, যে আসলে আপনি বলছিলেন যে এদেরকে আসলে মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি ফেডারেশনে নিশ্চয়ই তাদের ওই প্ল্যানটাও মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে। স্পেশালি যদি ফুটবলের কথা বলি, বাংলাদেশের মানে যখন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররা যখন আসে, বাংলাদেশে একটা ফুটবলের অন্যরকম একটা আমেজ তৈরি হয়েছে। আমরা কি আসলে স্বপ্ন দেখতে পারি যে আমাদের লোকাল মানে বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠা ফুটবলার একদিন ভালো করবে, বা যেই স্বপ্নটা আমরা দেখি এশিয়ার কোটা মানে দক্ষিণ এশিয়ার কোটা পেরিয়ে মানে এশিয়াতে যাবে বা বিশ্বকাপের ওই স্বপ্নটা দেখতে পারি, এই আয়োজনগুলো কতটা মানে ইম্প্যাক্ট ফেলতে পারে? না, অবশ্যই এখানে আপনি যেটা মেনশন করলেন যে আমাদের অরিজিন প্লেয়াররা যারা বিভিন্ন জায়গাতে রয়েছে তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি আনার একটা প্রচেষ্টা বা প্রক্রিয়া ফুটবল ফেডারেশনের ভিতরে রয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু আপনি দেখেছেন অলরেডি হামজা, শামিদ সোম কিংবা ফাহমিদুলরা কিন্তু খেলছে ইভেন আন্ডার সিনিয়র ন্যাশনাল টিমে, এবং আমাদের ইয়থ লেভেল টিমগুলো যেগুলো রয়েছে আন্ডার 20 বা আন্ডার 19-17, এইখানেও আমাদের যে সমস্ত অরিজিন প্লেয়ারগুলো রয়েছে লোকাল প্লেয়ারদের পাশাপাশি তাদেরকেও আমরা এখানে আনতে পারি। তাহলে কী হবে, একটা ইয়থ লেভেলে আমাদের লোকাল যারা রয়েছে ঘরোয়া লিগে ভালো পারফর্ম করছে তাদের সঙ্গে তাদের একটা কম্বিনেশন গড়ে উঠবে, এবং এই প্লেয়ারদেরকে যদি আপনি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখেন তাহলে মেবি এখন সে আন্ডার 17 খেলছে, 2 বছর পর আন্ডার 19-এ খেলবে, তারপর আন্ডার 21-এ খেলবে, এইভাবে কিন্তু একটা ডেভেলপমেন্ট পাথ হয়ে এবং একটা মানে বেস্ট পসিবল টিম আপনি তৈরি করতে পারবেন। এটা তো অবশ্যই রয়েছে, কারণ আপনি ওয়ার্ল্ড ফুটবলের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে সেখানে অনেক অরিজিন প্লেয়াররা কিন্তু তাদের পারফরমেন্সে ইম্প্যাক্ট রাখছে, এবং এর পাশাপাশি যেটা হচ্ছে এখন এই যে নতুন করে 2026
এখান থেকে যে ট্যালেন্টগুলো আসবে, যেটা একটু আগে বললাম যে আমাদের ফুটবল ফেডারেশন কিন্তু অলরেডি 2জন কোচকে সেখানে নিয়োগ দিয়েছে সেই প্লেয়ারগুলো সিলেক্ট করার জন্য, এবং তাদেরকে অটোমেটিক্যালি কিন্তু ফুটবল ফেডারেশন তাদের একটা ট্রেনিংয়ের ভিতরে নিয়ে আসবে। এবং ফুটবল ফেডারেশনের এই কার্যক্রমগুলো কিন্তু চলমান, যেমন আন্ডার-15 হয়েছে, আন্ডার-17 হয়েছে, সেখানেও একটা গ্রুপ অফ প্লেয়ার আমি জানি, আমি ওটার সঙ্গে ইনভলভ ছিলাম, 30 জন 35 জন করে প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে। এবং অলরেডি কিন্তু যশোর শামসুল-হুদা একাডেমিতেও কিন্তু আমাদের আন্ডার-20 টিমের ট্রেনিং হচ্ছে, সেখানে বিদেশি আমাদের জেরার্ড জোন্স কাজ করছেন এবং তার সঙ্গে বিদেশি কোচিং স্টাফও রয়েছেন। তো আমি বলবো যে এটা হচ্ছে একটা হোলিস্টিক প্রক্রিয়া। অফকোর্স আপনি যখন এরকম একটা হোলিস্টিক প্রক্রিয়ার ভিতরে যাবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ঘরোয়া ফুটবলে যদি আমাদের আরও কম্পিটিটিভনেসটা আনা যায়, আপনি যত ইন্টেন্স এবং কম্পিটিটিভ ম্যাচ খেলবেন, প্লেয়ারদের পারফরমেন্স লেভেল বলেন এবং টেম্পারমেন্ট বলেন ডেভেলপ করবে। সো সব কিছু একটা সমন্বয় করা, এবং ক্লাব ফুটবলও অ্যাকচুয়ালি ওই স্ট্রাকচারগুলো ডেভেলপ করে কীভাবে এই ধরনের রাফসানদের মতো খেলোয়াড় যারা রয়েছে বিভিন্ন ডিফারেন্ট ইভেন্টের, তাদেরকে অ্যাকচুয়ালি আপনার মানে হাই পারফরমেন্স ট্রেনিংয়ের মাধ্যমে তাদের ক্যাপাবিলিটিটাকে আরও ইমপ্রুভ করা যায়, তখনই আলটিমেটলি কিন্তু আপনি হয়তো রেজাল্ট পাবেন। রাফসান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে যেহেতু আপনি স্কেটিং ছেড়ে অ্যাথলেটিক্সে এসেছেন, জাতীয় পর্যায়ে আপনি ফার্স্ট হয়েছেন, নিশ্চয়ই স্বপ্ন দেখেন এই মানে ইভেন্টে ভবিষ্যৎ করার, বা কি স্বপ্ন আপনার, কত দূর যেতে চান, নিজেকে কোথায় দেখতে চান? সো বেসিক্যালি আমি একজন প্রফেশনাল অ্যাথলেট হতে চাই, অ্যান্ড দেন আমি এশিয়ান গেমস এবং অলিম্পিক্সে আমার দেশকে শাইন করতে চাই। দ্যাটস ইট। মানে এই পথটা তো আপনি যেভাবে অত সহজে বলে দিলেন, নিশ্চয়ই সহজ না, কঠিন না। পরিশ্রম করতে হবে। আপনার সেই মানসিকতাটা কতটুকু আছে, বা আপনার ফ্যামিলিও কতটা আপনাকে সাপোর্ট দেয়? টু বি অনেস্ট, আমার ফ্যামিলি আমাকে অলওয়েজ সাপোর্ট দিয়ে আসতেছে, অ্যান্ড আমার কোচ মইনুল ইসলাম, তাকে আমি সত্যি বলতে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। সে অলওয়েজ আমাকে সাপোর্ট করেছে, অ্যান্ড আমার ফ্যামিলিও আমাকে অনেক সাপোর্ট করেছে। সত্যি বলতে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, সো প্র্যাকটিস করলে আমি পারবো। আপনি যদি আপনার স্কুলে এখন প্রশিক্ষণ নিচ্ছেন, পরবর্তীতে হয়তো বা অ্যাথলেটিক্স ফেডারেশন আপনাদেরকে উচ্চতর প্রশিক্ষণের জন্য নিয়ে যাবে, সেই জায়গার জন্য আপনারা কতটুকু ফিট আছেন যে অ্যাডপ্ট করে নেওয়ার বিষয়টা যেটা থাকে? এখনও আমি পারফেক্টলি হইনি, কিন্তু ইনশাল্লাহ ফিউচারে আমি ইমপ্রুভ করব। ইন্টারভিউ যাওয়ার আগে আসলে আমরা আলোচনা করছিলাম পাথওয়েটা আসলে কি হওয়া উচিত, ফুটবল নিয়ে বলছিলেন। আসলে বাংলাদেশের স্পোর্টস পার্সপেক্টিভে যদি আমরা দেখি, সে সবচেয়ে বেশি ফোকাসটা হয় ক্রিকেট, ফুটবল, এই দুটো জায়গাতে। সাউথ এশিয়ার কথাও যদি চিন্তা করি আমরা, অনেক অন্যান্য ইভেন্টগুলো রয়েছে যেগুলো থেকে আমরা আসলে পদক নিয়ে আসতে পারি, বাংলাদেশের পতাকাটা ওই জায়গায় উজ্জ্বল হতে পারে। আপনার কাছে মনে হয় কোন কোন জায়গাগুলোতে বা কোন কোন ইভেন্টগুলোতে আরও বেশি গুরুত্ব দিতে পারে এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন অ্যাথলিট নিয়ে আসতে পারে? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে মানে আমি যেহেতু ফুটবলকে অ্যাকচুয়ালি ওন করি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফুটবলের, সুতরাং ফুটবলটাকে আমি বেশি বলতে পারবো, যেটার সঙ্গে আমি যেহেতু রিলেটেড। অ্যাকচুয়ালি অন্যান্য ইভেন্ট যেগুলি রয়েছে, একটা জিনিস হচ্ছে যে ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম বা ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, এবং সেটাকে অ্যাকচুয়ালি গ্রুমিং করা, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি সব জায়গাতেই যদি দেখেন, সারা পৃথিবীতে সব ইভেন্টেই, যে কোনো ইভেন্টই হোক না কেন, সেই ইভেন্টে হাই পারফরমেন্স ট্রেনিং এবং হচ্ছে গ্রাসরুট থেকে অ্যাকচুয়ালি প্লেয়ারগুলোকে আইডেন্টিফাই করা। যেমন রাফসানের কথাই ধরি, রাফসান এখন ক্লাস 9-এ পড়ছে, সো আন্ডার-14 এজ তার, ওকে, আন্ডার-14, 15 সামথিং লাইক দ্যাট। সো আপনি একে যদি আরও 5 বছর গ্রুমিং করেন, ডেফিনেটলি আফটার 5 ইয়ার্স ইউ উইল গেট সাম রেজাল্টস, এবং সে যদি ওটার সঙ্গে কোপ করতে পারে। সো প্রত্যেকটা ইভেন্টে, আমি ফুটবল নিয়েই বলি অ্যাকচুয়ালি, যেমন ফুটবলের গোল্ডেন এজ হচ্ছে লার্নিংয়ের 5 to 11, ওটাকে বেসমেন্ট বা ফাউন্ডেশন বলে। তাহলে আপনি এই বেসমেন্ট বা ফাউন্ডেশনের দিকে যদি ফোকাস করি, ইউরোপে যেটা হয়, আমরা ইউরোপের সঙ্গে পারবো না, বিকজ ইউরোপের ফিনান্সিয়াল সলভেন্সি স্ট্রাকচার হচ্ছে আমাদের চেয়ে অনেক অনেক দূরে, এবং ক্লাবগুলো হচ্ছে মূল ভূমিকাটা রাখে ফেডারেশনের পাশাপাশি। ক্লাবগুলোর সেরকম প্রোগ্রাম থাকে, ইয়ুথ ডেভেলপমেন্ট গ্রাসরুট প্রোগ্রাম। আপনি লামাসিয়া দেখেন, আজকে স্পেনের 8 জন হচ্ছে বার্সেলোনার, 9 জন হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের, চিন্তা করা যায়। ইভেন জার্মান টিমও সেম, ব্রায়ান মিনিকের প্লেয়ার। তো এটা হচ্ছে যে ক্লাবগুলোর সেই ইনফ্রাস্ট্রাকচার থাকে, এবং একটা দেশের মানে ফুটবল কাঠামোতে 7টা-8টা টায়ার থাকা, প্রিমিয়ার লিগ, বিসিএল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এইগুলি যখন কন্টিনিউয়াসলি চলবে, তখন অটোমেটিক্যালি প্লেয়ার আসবে এখানে। কোয়ান্টিটি যত বেশি হবে, কোয়ালিটিও আপনি পাবেন। কিন্তু কথা হচ্ছে যে আমি এটাও বুঝি, আমাদের দেশের পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি আমাদের ক্লাবগুলোর তো কোনো সলভেন্সি নেই, সোর্স অফ ইনকাম নেই। আপনি দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে আসলে ক্যারি করা এই 7টা টায়ার, ইটস নট ইজি। ওই সলভেন্সি যতদিন পর্যন্ত না আসবে, ততদিন আসলে এগুলি সম্ভব না। এটা কি আসলে এখন যেই উদ্যোগটা নেওয়া হয়েছে, আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি ফুটবলার ছিলেন, তিনি আসলে স্পোর্টসটাকে ভালো করে জানেন,
এই কারণে এই উদ্যোগগুলো আসছে, বা গভর্নমেন্টেরও এই আয়োজনটাকে আপনি কিভাবে রেট করবেন? এখানে একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল টিম, উই প্লেড টুগেদার, এবং উনি মন্ত্রী হয়েছেন, ইভেন আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিত আউয়াল, হি প্লেড অলসো ফুটবল, ইউনো। সো প্যাশনেট দুইজনই অ্যাকচুয়ালি। এখন এখানে একটা জিনিস হচ্ছে যে পলিটিক্যাল ভিশন এবং তার সঙ্গে যদি হচ্ছে যে আপনার আলটিমেট লজিস্টিক দুটো যখন একসাথে হবে, তখন অটোমেটিক্যালি আপনি কিন্তু একটা জায়গাতে যেতে পারবেন। দুজনেরই একটা ভিশন আছে যে অ্যাকচুয়ালি ওনারা কী করতে চান, ফুটবলটাকে কোথায় নিতে চান। সো এইরকম একটা অপরচুনিটি তো আপনি কোথাও পাবেন না। দুইজন মানুষই কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ডে, ইয়াস। সো একজন মন্ত্রী হয়েছেন আর একজন ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, এবং এটাকে সমন্বয় করে ইট ইজ পসিবল। কারণ সরকারের উপর অনেক সময় নির্ভর করতে হয় আসলে ফেডারেশনকে। আমাদের ফেডারেশনে তো অত টাকা নেই অ্যাকচুয়ালি, যে ফেডারেশন যদি একটা বাজেট প্রতি বছর আসলে ফুটবলে বা অন্যান্য ইভেন্টগুলোকেও ওইভাবে দেওয়া হয়, এবং সেটা কিভাবে আসলে কাজে লাগায়, এবং সেটা যদি একটা প্রক্রিয়ার ভিতরে ঢুকে, এবং সেটা যদি আমরা এবং যৌথভাবে এটাকে সমন্বয় করা যায়, ডেফিনেটলি আমি মনে করি যে এর থেকে আপনি আউটকাম বের করতে পারবেন, অফকোর্স। কিন্তু সেটার জন্য হচ্ছে যে একটা সমন্বয় এবং এই ধরনের যে ট্যালেন্ট বের করা এবং সেগুলোকে প্রক্রিয়ার ভিতরে এনে, যেমন আমাদের মেয়েরা এখন ভালো করছে। আমি যতটুকু শুনেছি এই যে 26 নতুন কুড়ি স্পোর্টসটা হচ্ছে, এইখানেও অনেক মেয়ে পাওয়া যাচ্ছে, প্লেয়ার পাওয়া যাচ্ছে যারা ভবিষ্যতে আমাদের মূল ন্যাশনাল টিমে আসতে পারে। তাহলে আপনার ছেলেদের ক্ষেত্রেও সেম। আমি জানি যে ফেডারেশন তো অলরেডি হান্ট করার জন্য তাদের দুজন কোচকে ডেপ্লয় করেছে, বিকেএসপি এসেছে, ওইখানে বিকেএসপির কোচরাও দেখছে, ইভেন বসুন্ধরা কিংস থেকেও এসেছে প্রতিনিধি, তারাও ওইখানে দেখছে। তাহলে এটাই তো হচ্ছে যে আলটিমেটলি হোলিস্টিক একটা অ্যাপ্রোচ। তাহলে অফকোর্স যখন এগুলি কন্টিনিউটি থাকবে, এবং এর সঙ্গে দরকার হচ্ছে অর্থ একটা ব্যাপার। কারণ আপনি একটা গ্রুপ অফ প্লেয়ার্সকে নিয়ে ফেডারেশন একটা ট্রেনিং ক্যাম্প করবে, এটা তো এত সহজ না, অনেক টাকার ব্যাপার। এদেরকে রাখা, এদেরকে উন্নত ফ্যাসিলিটিস দেওয়া, ট্রেনিং ফ্যাসিলিটিস, কোচিং ফ্যাসিলিটিস অলসো, ইভেন তার সঙ্গে তাদের ফুডিং এবং নিউট্রিশন, এই জিনিসগুলো মেনটেন করা। কারণ এই বয়সটা হচ্ছে গ্রোথের বয়স। আপনি যখন খাবার দাবার প্রপার এগুলি মেনটেন করতে পারবেন, আলটিমেটলি তখন ফিজিক্যালিও দে উইল বি স্ট্রং, এবং এটার আলটিমেট রেজাল্টও আপনি বের করতে পারবেন। রাফসান, একটু শুনতে চাই আপনার কাছ থেকে, আমরা শেষ দিকে চলে এসেছি একেবারে, যে আসলে আপনি তো স্কুল পর্যায়ে খেলাধুলা করেছেন, আসলে কোনো অবস্ট্রাকল দেখেন বা কোন সুবিধাগুলো বাড়ানো উচিত স্কুল পর্যায়ে? স্কুল পর্যায়ে আমি মনে করি আমাদের প্র্যাকটিস করার জন্য বড় পর্যায়ে কোচ রাখা উচিত আমাদের। অ্যান্ড কোচ রাখার ফলে আমরা বুঝতে পারবো কোথায় আমাদের বাধা আছে বা কোথায় আমাদের প্রবলেম আছে প্র্যাকটিস করার জন্য। সো ইয়া, কোচ রাখা উচিত আমাদের। নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে মিন্টু ভাই। আমরা একবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ রাফসান, আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দেখছেন খেলার সময়।